ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল, জাতীয় নির্বাচনে থাকছে না ভোট, ইসির হাতে ৩০০ আসনে ভোট বাতিলের ক্ষমতা। নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। জাতীয় নির্বাচনের দায়িত্বে থাকবে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগুলো চাইলে সম্ভব সুষ্ঠু নির্বাচন। আগামী নির্বাচন বিলম্বে অদৃশ্য শক্তি ষড়যন্ত্র চলছে, অভিযোগ তারেক রহমানের। যথাসময়ে সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। রাজধানীর জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত, সেনাবাহিনীর অভিযান, মৌচাকে ২ যুবকের রহস্যজনক মৃত্যু। চানখারপুলে ৬ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু, শহীদ আনাসের বাবার সাক্ষ্য গ্রহণ, পরবর্তী সাক্ষ্যকাল। ৩ দিনের সফরে মালয়েশিয়া গেলেন প্রধান উপদেষ্টা, বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে, সই হবে ৫টি সমঝোতা স্মারক। এবং গাজায় ইসরায়েলের চরম বর্বরতা দেখল বিশ্ব, আল জাজিরা ৫ সাংবাদিককে হত্যা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্তির পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থাকছে না ভোটের বিধান। এছাড়াও ৩০০ সংসদীয় আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয় সশস্ত্র বাহিনীর বিভাগকে। আরো জানাচ্ছেন শিউলি রায়। সোমবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসি সহ ৪ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্য বিষয় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন, অধ্যাদেশ ২০২৫। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আরপিও সংখ্যায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাতিল করা হয় ইভিএম প্রকল্প। সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, তবে এটি শুধু প্রযোজ্য যে আসনে একজন প্রার্থী থাকবে সেখানে। সেই সঙ্গে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। না ভোট বেশি হলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩০০ সংসদীয় আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলেও জানান ইসি আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকেই প্রার্থীদের ভোট করতে হবে। এছাড়াও হলফনামায় মিথ্যা তথ্য সাপেক্ষে প্রার্থিতা ও এমপি পদও বাতিল হতে পারে বলেও জানান তিনি। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য, যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। এদিকে নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল প্রাথমিক বাছাই উত্তীর্ণ হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ৮০,০০০-এরও বেশি সেনা সদস্যের পাশাপাশি নৌবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবে। সোমবার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন।
সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার জাতিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে তৎপর অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে যান। বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। নির্বাচনের মাঠে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য সহ নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। আরও আমরা ৪০,০০০ বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ থানা ও কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বিএনপি দেশ করার পরিকল্পনা আর গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যাহত করার জন্য এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিএনপি নেতাদেরকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। দীর্ঘ ১৫ বছর পর সোমবার হয় নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সবশেষ জেলায় বিএনপির কাউন্সিল হয় ২০১০ সালে। দুপুর ১টায় নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বাইরে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ভিড় করেন নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ন্যারেশন পরিবর্তন করতে চায়, আর এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার কথা বললে বিএনপি তা মেনে নেবে না। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বেগবান করার জন্য কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চাইলেও একটি অদৃশ্য শক্তি নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার তার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করবে এমন প্রত্যাশা রেখে তিনি দলীয় কর্মীদের শতভাগ সজাগ থাকার আহ্বান জানান। এই সময় জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও জানান তিনি। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। আর বিএনপিতে প্রবেশ করে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণে দেশ নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আদর্শিক ভিন্নতা থাকলেও নতুন বাংলাদেশ গড়তে সব দলকে ঐক্যবদ্ধ এবং দায়িত্বশীল হবার আহ্বান জানান তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী যুব সংহতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা যেভাবে দেশকে ধ্বংস করেছে, গুম খুন করেছে, তার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে বলেও মন্তব্য করেন অ্যানি। ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে, এখনো চলছে, হচ্ছে, পার্শ্ববর্তী দেশও করতেছে, দেশের ভিতরে হচ্ছে। আর্থিকভাবে তাদেরকে টাকা দিয়া কিন্তু কিশোর গ্যাং দিয়ে আজকে কাজ করাচ্ছে। কে করাচ্ছে, মূলে কারা, এগুলো ফাইন্ড আউট করা দরকার। আমরা সকল রাজনৈতিক দল আসলে প্রকৃতপক্ষে যেই পরামর্শগুলো তাদেরকে, এই যুবকদেরকে, যুবক নেতৃত্বকে দেওয়া দরকার, আমার মনে হয় সব রাজনৈতিক দল তাদেরকে সেই পরামর্শটুকু দিচ্ছেন না, বরং ব্যবহার করার চেষ্টা করছেন। রাজধানী মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলছে কয়েকদিন ধরে। সোমবার দুপুরে সংঘর্ষ চলাকালে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত হয়েছেন 3 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় অভিযানে নামে যৌথ বাহিনী। দেশি বিদেশি ধারালো অস্ত্র এবং মাদক সহ এই পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এইচ হিমেলের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন পক্ষের তৎপরতা দীর্ঘদিনের। গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সোমবার দুপুরে 7 নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ুন রোড ময়লার গলিতে শাহ আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় আহত হন 3 জন। পরে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল এরাই তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে এদের আমাদের ধরাই দিয়েছে। এদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম, একদম শেষ, আর ধরেন কিছুদিন চলে পুরো সিন্ডিকেট ধরেন যে চলে যেত। যে একটা ছিল বুনিয়া সোহেল, এখানে অন্যতম মাদক ব্যবসায়ী, 37টা মামলা, সেও কিন্তু জামিনে চলে আসছে, আইসে আবার ধরেন শুরু করছে। তো বিষয় যেটা হলো যে এরা সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। আমার বাচ্চা এসে বসিলা টিকা, তারা খালি কইতো মারমু মারমু মারমু, আমরা বাচ্চারে মাইরা লাইছে, আমার বাচ্চারে মাইরা লাইছে। পুলাপান মানুষ একটা কইয়াই দিতে পারে, তো জান লইব আমরা পুলার, এটা কি হয়? মারছে, তাদের বিচার চাই, তাদের বিচার চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় অভিযানে নামে সেনা সদস্য, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানী মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট গাড়ির ভেতর থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন গাড়ি চালক জাকির হোসেন, অন্যজনের নাম মিজান। তারা নোয়াখালী চাটখিলের ধোবাতলি থেকে রোগী নিয়ে এসেছিল, কিন্তু কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তবে মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে একাধিক গোয়েন্দা ইউনিট। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 10 আগস্ট ভোর 5:40। সিসি ক্যামেরায় দেখা যায় একটি প্রাইভেট কার প্রবেশ করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেসমেন্ট 2-তে। গাড়িতে তখন ছিল 3 জন, একজন মালিক সৌরভ, চালক জাকির, অন্যজন মিজান। পরের ফুটেজে দেখা যায় মালিক সৌরভ ও মিজান গাড়ি থেকে নেমে রিসেপশনে কথা বলে। এরপর সৌরভ বের হয়ে যায় আর মিজান ফিরে যায় বেসমেন্টে। এরপর কেটে যায় প্রায় 30 ঘন্টা। একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। সোমবার বেলা 11টার দিকে গাড়ির কাছে যেতেই ভিতর থেকে তীব্র দুর্গন্ধ আসে। আপনি যদি বলেন যে আমার পেশেন্ট আছে, আমার গাড়ি তো রাখতে দিতে হবে, অবশ্যই দিতে হবে। একটা গাড়ি ঢুকছে, সে পেশেন্ট নিয়ে যখন যায় নাই তখন যাই ওখানে দেখতেছে, দেখে এই অবস্থা, তখন কর্তৃপক্ষ। নিরাপত্তা কর্মীদের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় মিজান ও চালক জাকিরের মরদেহ। জানা যায় হাসপাতালে ভর্তি থাকা রোগী নিতে নোয়াখালীর চাটখিল থেকে এসেছিলেন তারা। সে এয়ারপোর্টে লোক নিয়ে আসবে, যদি সুযোগ পাচ্ছে সে আমাকে নিয়ে যাবে। আমি আবার রিটার্ন করছি যে তাকে মানা করে দিই, সে যেন আসে, আমাদেরকে রিলিজ দিবে না। প্রচন্ড গরমে মরদেহ দ্রুত পচে গেছে। এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। বলেন তদন্তের পরই জানা যাবে আসল রহস্য। 2টা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুরু হলো জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 হত্যা মামলার বিচার কাজ। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পর প্রথম দিনে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান। এ সময় 5 আগস্টের আনাস হত্যা চিত্র আদালতে তুলে ধরেন তিনি। এদিকে আনাস হত্যায় সাক্ষীদের সাক্ষ্যর পাশাপাশি ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। মা, আমি মিছিলে যাচ্ছি আর নিজেকে আটকে রাখতে পারছি না। মাকে এমন হৃদয় বিদারক চিঠি লিখে ঘর ছাড়ে 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস।
গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চাংখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সে। ওই দিন সেখানে শুধু আনাসি নয়, ঝরে যায় আরও ৫টি তাজা প্রাণ। সোমবার চাংখারপুলে এই গণহত্যা মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। এ সময় আদালতে উপস্থিত ছিলেন এ মামলায় গ্রেফতার ৪ আসামি, শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। আদালতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির অপরাধের বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। বলেন, এই অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। ৬ জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান, তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ ৮ জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। জুলাই আগস্টে গণহত্যায় জড়িতরা বিচার প্রক্রিয়া বানচালের চেষ্টা করে পার পাবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে ১৫০০-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রথম দিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। মঙ্গলবার এই মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ করা হবে। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার স্থানীয় সময় সোমবার রাত ৭টা৫০ তিনি কুয়ালালামপুরে পৌঁছান। মঙ্গলবার দেশটির পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে প্রধান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। দেখছেন সংবাদ রাত। আর্থিক প্রতিষ্ঠান থেকে ৮৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান আফরোজা খান রিতা সহ ৭ জনের বিরুদ্ধে ৪টি পৃথক মামলা করেছে দুদক। এদিকে রূপালী ব্যাংক থেকে ঋণের নামে ৪৫০ কোটি টাকা আত্মসাতে মামলায় ডলি কনস্ট্রাকশনের এমডি নাসিরুদ্দিন সহ সংশ্লিষ্ট ২০ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। দেশের অন্যতম বৃহৎ সিরামিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মুন্নু সিরামিকের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির বিস্তর অভিযোগ। দুদকের তথ্য বলছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়ে কর্মকর্তাদের যোগসাজশে ৮৯ কোটি টাকা আত্মসাৎ করে মুন্নু সিরামিক্স। অনুসন্ধানে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় মুন্নু সিরামিকের চেয়ারম্যান আফরোজা খানম রিতা সহ ৭ জনের বিরুদ্ধে ৪টি পৃথক মামলা করে দুদক। কোনো কাগজপত্র এবং আবেদন ছাড়াই উত্তরা ফাইন্যান্সের মোট ৮৯ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে উত্তরা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান সহ মোট ৭ জনের নামে আজকে দুদক থেকে ৪টি মামলা করা হয়েছে। এদিকে রূপালী ব্যাংক থেকে ঋণের নামে ৪৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডলি কনস্ট্রাকশনের এমডি নাসিরুদ্দিন সহ সংশ্লিষ্ট ২০ জনের বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ঋণের নামে রূপালী ব্যাংকের ৪৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এর আগে দুদক ডলি কনস্ট্রাকশনের চেয়ারম্যান এবং এমডি সহ সংশ্লিষ্ট রূপালী ব্যাংকের কর্মকর্তাদের নামে একটি মামলা করেছিল। আজকে সেই মামলায় দুদক চার্জশিট দিয়েছে। রূপালী ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে এই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়। ৪৫০ কোটি টাকা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জয়পুরহাটে দুর্নীতি দমন কমিশনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীরা এখানে নিজেদের অভিযোগ তুলে ধরলে দুর্নীতি বন্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। সহকর্মী রেজাউল করিম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা।
রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এখানে নিজেদের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। এ সময় দুর্নীতি বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। সোমবার সকাল 10টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানিতে প্রায় 35টি দপ্তরের 80টি অভিযোগ জমা পড়ে। দুদকের কাছে অভিযোগ জানাইছি আমার এলাকার রাস্তার কাজ নিয়ে এখানে দুর্নীতি হয়েছে, তারা জনগণের সমস্যা সমাধান করার চেষ্টা করে। আমি সিআইডির বিরুদ্ধে অভিযোগ দিলাম। সিআইডি আমার 29,500 টাকা খেয়েছে। এই জন্য দুদকের চেয়ারম্যান আমাকে সহযোগিতা এবং এসপি মহোদয় সার্বিকভাবে সহযোগিতা করে আমাকে উদ্ধার করে আমার টাকাটা আমার হাতে দিবে। সেবাদাতা ও গ্রহীতা উভয়কেই সচেতন থাকার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। বিভিন্ন ধরনের দুর্নীতির যে খতিয়ান আমরা পেয়েছি এবং এর বেশ কিছু আমরা তাৎক্ষণিকভাবে সমাধান দিতে পেরেছি। কোনো দুর্নীতির ক্ষেত্রে বিশেষ করে যেগুলি আইন আদালতের বিষয়, যেগুলি বিচারাধীন, সেগুলির ক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে এবং একটা সময়ে আমাদের এইগুলি সমাধান হবে। এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না এবং যার বিরুদ্ধে অভিযোগ হোক, আমরা এর মধ্যে আপনি শুনেছেন যে আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা কাউকেই ছাড় দেব না। আমরা প্রত্যেকের দুর্নীতি যদি অভিযোগ থাকে, অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমরা তদন্ত করে একটা একটা করে আমরা দেখব। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার সহ দুর্নীতি রোধে এই গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। লালমনিরহাটে তিস্তা এবং ধরলা নদীর পানি ওঠানামা অব্যাহত থাকায় বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। দুই নদীর ভাঙনের ফলে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি সহ নানান স্থাপনা। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বলে দাবি স্থানীয়দের। সহকর্মী জামাল বাদশার রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে গেল 15 দিনে 3 দফায় বিপদসীমা অতিক্রম করার পর কমেছে নদীর পানি। ধরলায় পানি বিপদসীমা অতিক্রম না করলেও ওঠানামার প্রবণতা রয়েছে অব্যাহত। তিস্তা ধরলার অনিয়মিত পানি প্রবাহের কারণে সৃষ্টি হয়েছে তীব্র নদী ভাঙন। মুহূর্তেই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা। গত এক সপ্তাহে তিস্তা গর্ভে অন্তত অর্ধশত পরিবার তাদের বসতভিটা হারিয়ে আশ্রয় নিয়েছে অন্য জায়গায়। তিস্তার পানি হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকায় থামছে না ভাঙন, দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন তারা। এখন পানি বেশি, এখন বান্দিতে আসে, এখন বস্তা যত দেয় অত ভাসিয়া যায়। পানি আসিয়া সম্পূর্ণ বাড়ি ঘর দর যা কিছু আছে সম্পূর্ণ গাছগাছরা সম্পূর্ণ ভাঙিয়ে দিয়েছে। এদিকে ধরলা নদীর ভাঙনও কম ভয়াবহ নয়। সদর উপজেলার মোগলহাটি ইউনিয়নের বুমকা, বাসুরিয়া ও আশেপাশের অন্তত 5টি পয়েন্টে কয়েক একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গাছপালা, ফসল, বসতবাড়ি সব হারিয়ে অনেকেই এখন অসহায়। আমার চারদের মাটি গেছে, আমার বাড়িটা যেন থাকে, আমি তাই আপনাদের কাছে আবেদন জানাই। বস্তায় জায়গায় নেছে, বস্তা দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না। আমাদের দ্রুত শক্ত কাজ করার দরকার। শক্ত কাজ করলে আমরা এই জায়গায় থাকতে পারবো, না হলে আমাদের থাকা হবে না। সরকার মহোদয় আবেদন করছি যে যাতে দ্রুত আমার নদীর কাজটা হয়, এবং যদি নদীর কাজটা হয় এই এলাকায় অনেক বাড়িঘর আছে, তাহলে এই বাড়িঘরগুলো মনে করেন যে আমাদের সেখানে থাকতে পারবে তারা। তবে দুই নদীর পানি ওঠানামার কারণে সৃষ্ট ভাঙন রোধে কাজ অব্যাহত আছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তা এবং ধরলা নদীর বেশ কিছু পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। কোথাও কোনো কাজের প্রয়োজন হলে অনুমতি সাপেক্ষে আমরা জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে কাজ বাস্তবায়ন করব। দ্রুত ধরলার খনন ও তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিআইটির আদলে একাডেমিক এবং প্রশাসনিক স্বায়ত্তশাসনের নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন অব্যাহত রেখেছে 4 ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এতে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন, তাদের মধ্যে একজনকে পাঠানো হয় হাসপাতালে। রোববার সকাল থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনের ব্যানারে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অনশনে বসে। তাদের শিক্ষক এবং ল্যাব সরঞ্জাম সংকট সহ দীর্ঘদিন ধরে নানান প্রশাসনিক এবং একাডেমিক জটিলতা দ্রুত সমাধান করতে হবে। আমাদের এই কারিগরি অধিদপ্তর তারা আমাদেরকে কোনো শিক্ষক, ল্যাব এইসব ফ্যাসিলিটি দিতে পারে নাই।
তারা আমরা যখন তাদেরকে বলি তখন তারা আমাদেরকে কারিগরি অধিদপ্তরের সচিব হুমকি দেয় তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিব। তুমি অধিকারের কথা বলো, তুমি কোয়ালিটি এডুকেশনের কথা বলো, তোমার প্রতিষ্ঠান বন্ধ করে দিব। দেখছেন সংবাদ রাত।